তানিশাও উঠে বসে। দেখুন, সবসময় আগে ছেলেরা প্রপোজ করে, সেখানে আমি নিজে থেকে আপনাকে প্রপোজ করেছি। সবার আগে ভালোবাসার কথা বলেছি, তাই বাকি জীবন আপনি আমাকে সবসময় ভালোবাসার কথা বলে যাবেন, আর আমি শুধু শুনবো। তানিশার কথা শুনে আয়াত বুকে 2 হাত গুজে গাল ফুলিয়ে বাচ্চাদের মতো রাগ করে বসে থাকে। তানিশা আয়াতের এমন কাজ থেকে হাসে, তারপর বলে, আমি আপনাকে ভালোবাসি অ্যাশ, হয়েছে এবার? এখন চলে যান, দ্রুত যান, ঘুমোবো আমি। আয়াত খুশি হয়ে যায়। চলে যাচ্ছিল কিন্তু আবার ফিরে এসে পড়ল। একটা কথা বলার ছিল। কি কথা? তানিশার প্রশ্নের জবাবে আয়াত বলল, তানিশা, তুমি আমার লাইফে আসার আগে আমি অন্য কাউকে পছন্দ করতাম, তবে সত্যি বলছি তাকে আমি ভালোবাসতাম না। ভালো তো আমি শুধু তোমাকেই বাসি। হুম। তানিশার জবাব শুনে আয়াত বলল, তোমার আর কিচ্ছু বলার নেই? আমার লাইফে যে আগে অন্য কেউ ছিল, সেটা কে ছিল তুমি জানতে চাইবে না? না, সেটা তো আপনার অতীত। অতীত জেনে আমি কি করব? যেটা যাওয়ার সেটা তো চলে গিয়েছেই। তবে একটা কথা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন, আপনার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই আমি। আমি ছাড়া অন্য কেউ থাকতে পারবে না। আমি মেনে নেব না। যদি এমন কিছু কখনো হয় তাহলে দুজনকেই খুন করে ফেলবো আমি। আয়াত তানিশার কথায় খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে পড়ল। আমার পুরোটা জীবন জুড়ে শুধু তোমার বিচরণ থাকবে আতঙ্ক। আচ্ছা, আমি তোমার প্রথম ভালোবাসা, তাই না? না। তানিশার জবাব শুনে আয়াত বিস্মিত হয়ে তানিশাকে ছেড়ে দিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। তানিশা মুচকি হেসে বলল, আপনি আমার শুধু প্রথম না, শেষ ভালোবাসাটাও আপনি অ্যাশ। আয়াত এগিয়ে এসে তানিশার কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। শুক্রবার বিকেল, পুরো ছায়ানির জমকালো সাজসজ্জায় সজ্জিত। মিডিয়ার লোকজন, দুপক্ষের আত্মীয় স্বজন সকলেই উপস্থিত বিয়েতে। আরিশ, হিয়া, তাহসান, আরিয়ান, তাসনিম, আদনান ওরা সবাই আছে। ছায়ানীরের সামনে অর্থাৎ বাড়ির বাহিরে বড় জায়গায় বিয়ের জন্য স্টেজ প্রস্তুত করা হয়েছে। আয়াত শেরওয়ানি পরে বর সেজে বসে আছে সেখানে। ওর পাশে আরিশ, আরিয়ান, তাহসান ও আদনান। একটু পর সেখানে তানিশাকে নিয়ে এলো হিয়া ও তাসনিম। তানিশার মা বাবা, হিয়ার মা বাবা এবং আয়াতের মা বাবা সকলে উপস্থিত। তানিশার লাল টুকটুকে রঙের লেহেঙ্গা পরেছে, গা ভর্তি গহনা। আয়াতের দৃষ্টি যেন তানিশার উপর থেকে সরছেই না। তানিশা এসে আয়াতের পাশে বসলো। কাজী এসে বিয়ে পড়ানো শুরু করলো। আরিশ, হিয়া, আরিয়ান ও তাসনিম হবে ওদের বিয়ের সাক্ষী। একটু পর 3 কবুল বলে ওরা দুজনে স্বামী স্ত্রী হিসাবে স্বীকৃতি পেল। আয়াতের খুশিতে এখন লাফাতে ইচ্ছে হচ্ছে। তানিশার হাত ধরে বলল, এই যে তোমার হাত ধরলাম, আর ছাড়ছি না। তানিশা আয়াতের প্রশ্নের কোনো জবাব দিল না, তবে মুখে যন্ত্রণাদায়ক অদ্ভুত এক শব্দ করলো। আয়াতের বাহু খামছে ধরে ওর পাশে ঢলে পড়ছিল। আয়াত দ্রুত সামলে নেয়। তানিশার পিঠে হাত লাগাতেই তরল পদার্থ জাতীয় কিছু অনুভব হয় আয়াতের হাতে। আয়াত সেই হাত সামনে এনে ধরতে দেখতে পেল রক্ত। আয়াত জোরে চিৎকার করে বলল, তানিশা, এই তানিশা, কি হয়েছে তোমার? দেখো আমাকে, তাকাও বলছি। আয়াতের চিৎকার শুনে সবাই সেদিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে যায়। আয়াতের কোলে তানিশা পড়ে আছে। আরিশ, তাহসান এগিয়ে এসে ব্যাপারটা বুঝতে পেরে বলল। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে। তানিশাকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আয়াত যখনই উঠতে যাচ্ছিল তখনই শুনতে পেল, পুলিশের এমন কথা শুনে আয়াত সহ উপস্থিত সবাই বাকরুদ্ধ হয়ে যায়। কি হচ্ছে এসব? সবকিছু আয়াতের মাথার উপর দিয়ে যাচ্ছে। আয়াতের হাতে হাত করা পরানো হয়েছে, কিন্তু আয়াত কিছুতেই তানিশাকে ছেড়ে যেতে চাইছে না। প্রচন্ড জোরে জোরে চিৎকার করছে। পুলিশদেরকে আয়াতকে নিয়ে যেতে বেশ বেগ পোয়াতে হচ্ছে। আয়াতের সাথে পুলিশের গাড়ির পেছন পেছন আরিশ ও তাহসান থানায় চলে যায়। আর আরিয়ান, তাসনিম, হিয়া এবং বাকিরা তানিশাকে নিয়ে হসপিটালে চলে যায়। প্রায় 2 ঘন্টা পর আয়াতকে থানা থেকে কোর্টে নিয়ে যাওয়ার সময় যখন গাড়িতে তুলছিল তখন সেখানে প্রিয়র সাথে আয়াতের দেখা হয়। প্রিয় হেসে আয়াতকে বলল, কি মিস্টার আয়াত শাওজেইন,
বিয়ের আসর থেকে বিয়ে হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে উঠে আসার অনুভূতিটা কেমন বুঝতে পেরেছো নিশ্চয়ই। ঠিক এই অনুভূতিটাই সেই দিন আমারও হয়েছিল, তাই প্র্যাকটিক্যালি তোমাকে সেটা দেখাতে চেয়েছিলাম, আর তোমাকে দেখে বোঝা যাচ্ছে আমি সেটা পেরেছি। আয়াত নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে পুলিশের হাত থেকে ছুটে প্রিয়র গলায় ওর হাত করা পেঁচিয়ে বলল, তোকে আজ আমি মেরেই ফেলবো। তুই আমার তারিশাকে কেড়ে নিয়েছিস আমার থেকে। আমি ধারণা করেছিলাম এসবের পেছনে তোরই হাত আছে। প্রিয় অস্পষ্ট স্বরেই বলল, তানিশা, মঞ্চে এখন সেরা সঙ্গীত শিল্পীর অ্যাওয়ার্ড নিতে ডেকে নিচ্ছি আমাদের সকলের প্রিয় আয়াত সাওজেইনকে। উপস্থাপিকার কথা শুনে উপস্থিত সকলের দর্শক হাততালি দিয়ে আয়াতকে অভিনন্দন জানাচ্ছে। আয়াত স্টেজে গিয়ে অ্যাওয়ার্ড গ্রহণ করলো। তারপর সেখানে উপস্থিত অতিথিবৃন্দ ও উপস্থাপিকা আয়াতকে অনুরোধ করলো তার স্ত্রী তানিশা মাহেনুরের জন্য একটা গান গাইতে। সেটা শুনে উপস্থিত দর্শকেরাও খুশিতে চেঁচিয়ে উঠে সায় জানালো, তারাও গান শুনতে চায়। আয়াত দর্শক আসনে হিয়ার পাশে বসা তানিশার দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করলো যে ও গান গাইবে কিনা। তানিশা মাথা নাড়িয়ে সায় জানালো। আয়াত তানিশার উদ্দেশ্যে চোখ মেরে মুচকি হাসলো, এরপর মাইক্রোফোন হাতে নিয়ে গান গাইতে শুরু করলো। গান শেষে তানিশা সিট থেকে উঠে দাঁড়িয়ে মুখে সিটি বাজিয়ে চেঁচিয়ে বলল। আয়াত সেটা শুনে সেখানে দাঁড়িয়ে তানিশার উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়ল। তানিশা সেটা দ্রুত ধরে ফেলল। প্রোগ্রাম শেষে আয়াত, তানিশা, তাহসান ও হিয়া বাহিরে বের হয়ে এলো। হিয়া বলল, আয়াত, আমরা যাচ্ছি, তুই যাবি আমাদের সাথে? আয়াত জবাব দিল, না হিয়া, আমি কি এর আগে কখনো গিয়েছি যে এখন যাব? আয়াত যেতে রাজি না হওয়ায় তাহসান, হিয়া ও তানিশাকে নিয়ে রওনা হলো। আয়াতের ফ্ল্যাটে ওর পুরো রুমটা তানিশার বিভিন্ন ছবি দিয়ে ভর্তি, সবগুলোই আয়াত এঁকেছে। তানিশা, দেখো তো তোমার কোন চুড়িটা পছন্দ হয়েছে। এটা না এটা, চুড়িগুলো পরে নাও দ্রুত। এরপর আমি তোমার ছবি পেইন্ট করব। নাকি আগে গান শুনবে? গিটারটা নিয়ে আসবো? তাহসানরা পৌঁছে গিয়ে ওদের নির্দিষ্ট গন্তব্যে গাড়িতে বসে রইল তাহসান। হিয়া ও তানিশা এগিয়ে গেল কবরস্থানের দিকে। কবরস্থানের সামনে গিয়ে হিয়া ও তানিশা পাশাপাশি দাঁড়িয়ে। তানিশা, পেছন থেকে পরিচিত কারোর ডাক শুনতে পেয়ে তানিশা দ্রুত পেছনে করে তাকালো আর দৌড়ে গিয়ে ওর সামনে থাকা সেই ব্যক্তিকে জড়িয়ে ধরে বলল। আরিস তানিশাকে কোলে তুলে নিল, তারপর জিজ্ঞেস করলো, আমার তানিশা মামুনি কেমন আছে? আমি তোমাকে দেখার পর এখন বেশ ভালো আছি। আরিস তানিশাকে নিয়ে কবরের দিকে এগিয়ে গেল। আরিস চোখের পানি লুকানোর চেষ্টা করে বলল, তোমার তানিশা আন্নি আমাকে ভাইয়া বলে ডাকতো, তবুও তুমি আমাকে আঙ্কেল বলেই ডেকো। আরিস হিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। হিয়া কাঁদছে। হিয়াকে কাঁদতে দেখে তানিশা বলল, তানিশার কথা শুনে হিয়া ওর চোখ মুছে নিয়েই বলল, ঠিক আছে মামনি, আমি আর কাঁদবো না। তানিশার মন ভালো করতে আরিস বলল, তানিশা মামুনি, তুমি কি দারুণ একটা জিনিস দেখতে চাও? তানিশা এক্সাইটেড হয়ে বলল, আরিশ পকেট থেকে ওর মানিব্যাগ বের করে সেখান থেকে একটা ছোট রাবার ব্যান্ড তানিশার হাতে দিয়ে বলল, তুমি কি জানো এটা কার? আরিশ জবাব দিল, এটা তোমার মাম্মামের। আরো 10 বছর আগে আমি এটা তোমার মাম্মামের কাছ থেকে নিয়েছিলাম, এরপর খুব যত্ন করে রেখেছিলাম একদিন তোমায় দেব বলে, তাই আজ দিয়ে দিলাম এটা তোমাকে, এখন থেকে এটা তোমার। তানিশা অবাক হয়ে বলল,
হিয়া তানিশার দিকে এগিয়ে গিয়ে বলল, না মামনি, তোমার থেকে আরো অনেক বড় ছিল। তাহসান গাড়িতে বসে ওদের তিনজনকে দেখছে। আর সত্যিই তো, সেখানে ওরা তিনজন থাকতে পারত। তানিশা ওর আর হিয়ার মেয়ে না হয়ে আরিশও হিয়ার মেয়ে হতে পারত, কিন্তু না। সময়ের সাথে সাথে সবকিছু বদলে গিয়েছে। 10টা বছর পার করে ফেলেছে হিয়ার সাথে তাহসান। এখন তাহসান হিয়া বলতেই পাগল। হিয়া ছাড়া তাহসান তো অস্তিত্বহীন। ঠিক তেমনই হিয়াও। হিয়ার শক্তি, হিয়ার মনের প্রশান্তি সবকিছু এখন তাহসান। আজ থেকে আরো 10 বছর আগে ওরা কি ভেবেছিল যে ওরা একে অপরের সাথে 10 বছর কাটাতে পারবে স্বামী স্ত্রী হিসাবে? কিন্তু ওরা সেটা করতে পেরেছে। হিয়া ও তাহসান ওদের 8 বছর বয়সী মেয়ে তানিশা চৌধুরীকে নিয়ে দিব্যি ভালো আছে। ওরা এখন একটা হ্যাপি ফ্যামিলি। কিন্তু ভালো নেই শুধু আয়াত ও আরিশ। আরিশ এখনো ভালোবাসে হিয়াকে, সেটা তাহসান জানে। আরিশ কেন হিয়াকে বিয়ে করতে আসেনি সেই সত্য আয়াত জানিয়েছে তাহসানকে আরো 5 বছর আগে। কিন্তু সেই সত্যি তাহসান এখনো পর্যন্ত জানাতে পারেনি হিয়াকে, কারণ তাহসান ভয় পায় যদি হিয়াকে হারিয়ে ফেলে সেই ভয়। তাই হিয়া আজও ঘৃণা করে আরিশকে। কিন্তু তাহসান ভালো করেই জানে, একবার যার মনে ভালোবাসার সৃষ্টি হয়ে যায় তাকে কখনোই পুরোপুরিভাবে ঘৃণা করা যায় না। শুধু একটা অভিমানের পর্দা থাকে তাদের মাঝে। ভালোবাসার শেষ নাই। যার জন্য মন থেকে একবার ভালোবাসার সৃষ্টি হয় তার জন্য ভালোবাসা অনন্তকাল থেকে যায়। তাই তো হিয়ার মনে আজও শুষ্ক অনুভূতি আছে আরিশের জন্য। ঠিক তেমনি যারার প্রতিও শুষ্ক অনুভূতি রয়েছে তাহসানের মনে। সেজন্য আরিশের প্রতি হিয়ার যে অনুভূতি তাকে সম্মান করে তাহসান। কিন্তু তাহসান ভালো করেই জানে হিয়া এখন তাহসানকে আরিশের চেয়ে বেশি ভালোবাসে। তবে তাহসান নিজেকে স্বার্থপর ভাবে, কেননা নিজের ভালোবাসা মানুষকে নিজের কাছে রাখতে তাহসান আজও আরিশের সত্য ওর কাছ থেকে লুকিয়ে রেখেছে। আজ 10 বছর পর আরিশ দেশে এসেছে। আরিশের সাথে তাহসানের গত 5 বছর যাবৎ নিয়মিত যোগাযোগ হয়। আরিশ আয়াতের থেকে শুনেছিল হিয়ার মেয়ে হয়েছে, যার নাম তানিশা রেখেছেন তাহসান। তাহসান যখন আরিশের সাথে কথা বলতো তখন আরিশ ওর মেয়েকে দেখতে চাইলে তাহসান ওকে দেখায়। তখন তানিশার মাত্র 3 বছর। সেই 3 বছর থেকে তানিশার নিয়মিত কথা বলে আরিশের সাথে। আরিশ তাই তানিশার খুব পছন্দের। আজ তাদের সাথে দেখা করাতেই তাহসান এখানে আসতে বলেছে আরিশকে। তাহসান ভাবে আরিশ তো নিজেকে এটা বলে সান্ত্বনা দিতে পারে যে ওর ভালোবাসার মানুষ অন্তত বেঁচে আছে। সে যার সাথেই থাকুক খুশি তো আছে। কিন্তু আয়াত তো সেটাও পারে না। যদিও আয়াত এখনো পর্যন্ত বিশ্বাস করতে চায় না যে তানিশা আর পৃথিবীতে নেই। আয়াত মনে করে তানিশা এখনো ওর সাথে ওর পাশে আছে। কিন্তু সত্যি এটাই যে সেদিন তানিশাকে বাঁচানো সম্ভব হয়নি। ওরা কোর্টে যাওয়ার পথে আরিয়ান কল দিয়ে জানিয়েছিল যে তানিশা আর নেই। 10 বছর আগে তানিশা ও আয়াতের বিয়ের দিন আয়াতকে যখন পুলিশ ধরে নিয়ে যায় তাহসান সেদিনের কথা ভাবছিল। 10 বছর আগে সেদিন কোর্টে যাওয়ার সময় আয়াত প্রিয়র গলা হাত করায় পেঁচিয়ে ধরার পর তাহসান ও আরিশ দ্রুত সেখানে যায়। আয়াতের কথা শুনে প্রিয় আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তানিশার? আয়াত আরো রেগে গিয়ে বলল, তুই কি আমার সাথে মজা নিচ্ছিস? তুই জানিস না তানিশার কি হয়েছে? তুই তানিশাকে গুলি করে মেরে ফেলার জন্য লোক পাঠাসনি? জবাব দে। আয়াতের কথা শুনে প্রিয় প্রচন্ড অবাক হয়ে বলল, আমি তানিশাকে ভালোবাসি, ওকে আমি কেন মেরে ফেলবো? আমি তানিশার জন্য নিজের বোনকে মেরে ফেললাম, আর আজ তুমি বলছো আমি তানিশাকে মারতে লোক পাঠিয়েছি? আমি তো শুধু সেই ব্যবস্থা করেছিলাম যেন পুলিশ তোমাকে ধরে নিয়ে যায় আর তোদের বিয়ে যেন না হয়। আমি মারিনি তানিশাকে। তানিশা কেমন আছে এখন? কোথায় এখন? তাহলে তানিশাকে কে গুলি করেছে? নোমান শাহজেইন। আমি ছাড়বো না তোকে, তোকে আমি মেরেই ফেলবো। প্রিয়র জবাব শুনে আয়াত বলল, তুই মিথ্যে বলছিস। নিজের দোষ এখন বাবার কাঁধে চাপিয়ে দিচ্ছিস। আমার কথা বিশ্বাস না হলে তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো, আমি মিথ্যে বলিনি। গতকাল বিকেলে তোমার বাবা এসেছিল আমার কাছে। আর এটাও জেনে রাখো, তোমার বাবা আমাদের সাথে মিলে কাজ করেছে তোমার থেকে তানিশাকে দূরে সরাতেই।
আয়াত প্রিয়র কথা শুনে পুরোপুরি বাকরুদ্ধ হয়ে যায়। এরপর আয়াতের বাবা নোমান শাহজাহানকে পুলিশ সেদিনই জিজ্ঞাসাবাদ করে। সেখানে আয়াতও ছিল। নোমান শাহজাহান আয়াত ও তানিশার বিয়ের আগের দিনে রাতের ঘটনা পুরোটা সবার সামনে তুলে ধরে। নোমান শাহজাহান তার জবানবন্দিতে বললেন, আমি জানতাম না প্রিয় যে রাতের সম্রাট, আর যারা ওর বোন আর আমার আদরের মেয়েকে মেরে ফেলার পেছনে যে ওদের হাত ছিল সেটাও জানতাম না। সেদিন যারা খুন হলো সেদিন আয়াতের থেকে জেনেছি আমি। আমার মেয়ে খুন হওয়ার পর যারা আমাকে জানায় আয়াত ও তানিশা একে অপরকে ভালোবাসে, কিন্তু যারা আয়াতকে ভালোবাসে ও প্রিয় তানিশাকে, তাই ওরা দুজনে চায় তানিশাও আয়াতকে আলাদা করে দিতে। আর আমিও যেহেতু তখন সেটাই চেয়েছিলাম, তাই ওরা আমাকে হেল্প করতে বলে। এতে ওদেরও লাভ, আমারও। আমি তাই ওদের কথা মতো চলি। তনিশার বাবাকে লোক দিয়ে আটকা করাই, তনিশাদের গরুর ফার্মে আগুন লাগিয়ে দেই। এই কাজগুলো যারা করেছে তারা মূলত প্রিয়র লোক ছিল, কিন্তু তনিশা ওর বাবার চোখে আয়াতকে খারাপ বানাতে আমি বলেছিলাম এসব আমি করেছি। তারপর প্রিয় তনিশার বাবাকে বিয়ের জন্য রাজি করিয়ে ফেলে। আয়াত এতে বাধা দিতে পারে ভেবে আমি ওকে বলি ও যেন আরিশের কাছে গিয়ে থেকে আসে কিছুদিন, কিন্তু ও যাওয়ার আগে তনিশার সাথে দেখা করে যায়। তনিশা দুর্বল হয়ে পড়ে ওর প্রতি, আর প্রিয়কে বিয়ে না করে চলে যায়। তাই প্রিয় খুব রেগে যায়। তখন ওরা আমাকে জানায় যে ওরা আয়াত ও তনিশাকে কিডন্যাপ করবে। তারপর প্রিয় তনিশাকে নিয়ে বিদেশে চলে যাবে আর ফিরে আসবে না কখনো। তখন যারা আয়াতকে বিয়ে করবে, তাই আমি ওদের সাথে কিডন্যাপ করাই এই প্ল্যানে রাজি হয়েছিলাম। কিন্তু ওদের সাথে আগে থেকেই আমার কথা ছিল আমি যে আছি ওদের সাথে সেটা যেন আয়াত কখনো জানতে না পারে। তারপর তো যারা মেরে গেল, আমিও জানতে পারলাম আমার মেয়ের খুনের সাথে আমি হাত মিলিয়েছিলাম। তাই আয়াতের বিয়ের আগে দিন প্রিয়র সাথে দেখা করতে জেলে যাই। আরও আগে যেতে চেয়েছিলাম, কিন্তু ভয় হচ্ছিল যদি ও আয়াতকে সব বলে দেয়, আর ও যেভাবে বলবে আয়াত ভাববে আমার মেয়েকে মারার পেছনে আমারও হাত আছে। এরপরও সাহস করে আমি সেদিন বিকেলে যাই ওর কাছে। সেদিন বিকেলের পুরো ঘটনা। তুমি তো আসলে মানুষ না, একটা আস্ত অমানুষ তুমি, পশুর চেয়েও নিকৃষ্ট তুমি। আমার মেয়েকে মেরে ফেলেছো তুমি, নিজের নোংরা খেলার অংশ বানিয়েছো আমার মেয়েকে, আর এখন কি না নিজের বোনকে খুন করে ফেললে। তুমি যে রাতের সম্রাট সেটা তো জেনে গিয়েছে সবাই। তুমি এখন পুরোটা জীবন জেলে পচে মরবে, আর নয়তো তোমার ফাঁসি হয়ে যাবে। নোমান শাহজাহানের কথা শুনে প্রিয় হেসে বলল, আপনারা কেউই আসলে রাতের সম্রাটকে এখনো চিনতে পারেননি। আমি কি কোনো কারণ ছাড়া আমার বোনকে মেরেছি? কোনো কারণ ছাড়াই অকপটে আবার আমার বোনকে মারার কথা স্বীকার করে নিয়েছি? শুনে রাখুন, আমার প্রতিটি কাজের পেছনেই কোনো না কোনো কারণ থাকে। কোনো কাজকে সাকসেসফুল করতে সেটার জন্য আমি কয়েকটি প্ল্যান রেডি রাখি। এসব কিছুই আমার প্ল্যানের অংশ। এমনকি আয়াতের বিয়েও। আগামীকাল তো ওদের বিয়ে হবে না। আয়াত শুধু বিয়ে স্টেজেই যেতে পারবে, কিন্তু তানিশাকে বিয়ে করতে পারবে না, কারণ এর আগেই পুলিশ ওকে ধরে নিয়ে যাবে। বলুন তো কেন? নকল রাতের সম্রাট অর্থাৎ আপনার মেয়ের বিয়ে ধ্রুবকে হত্যার নির্দেশ দেওয়ার জন্য। মানে আমি বোঝাতে চাইছি আয়াত ওর বিয়ে জুবায়েরকে দিয়ে ধ্রুবকে মেরে ফেলেছে। কেন মেরে ফেলেছে বলুন তো? কারণ ধ্রুব ওর বোনকে মেরেছিল, আর তারপর আয়াত নিজেই জুবায়েরকে মেরে ফেলে। এসব কিছু যে মিথ্যে সেটা আপনিও জানেন, আমিও জানি, তবে পুলিশ তো মিথ্যেটাই জানবে, সেই ব্যবস্থাই করব আমি। আপনি হয়তো ভাবছেন যে আমি প্রমাণ কোথায় পাবো যা দিয়ে আয়াতকে দোষী প্রমাণিত করব। তাহলে শুনুন, আমি তো জুবায়েরকে মেরে ফেলার আগে ওকে দিয়ে সেসব কথা বলিয়ে রেকর্ড করে রেখেছিলাম। ফুল ভিডিও ফুটেজ আমার পিএ শান্ত আগামীকাল পুলিশের হাতে জমা দেবে। আচ্ছা, এবার বলি, আয়াত যে জুবায়েরকে খুন করেছে সেটা কি করে প্রমাণ করব? জুবায়ের সেই ভিডিও ফুটেজ বলেছিল আয়াত ওর পরিবারকে জিম্মি করে রেখেছে আর জুবায়েরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
এজন্য যে আয়াত ভাবছে জুবাইর পুলিশকে সব বলে দেবে, তারপর সেই ভিডিও করার শেষে আমি জুবাইরকে মেরে ফেলে দিই। বেচারা জুবাইর নিজের পরিবার বাঁচাতে আমার সব কথা মেনে নেয়, আর ওর লাশ এখনও সেখানে আছে। কাল পুলিশ গেলেই খুঁজে পাবে। সেখানে সেই বন্দুকটাও পাওয়া যাবে যেটা দিয়ে জুবাইরকে হত্যা করা হয়েছে। তবে সেই বন্দুক আয়াতের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। বলুন তো কিভাবে? যেদিন ওকে কিডন্যাপ করেছিলাম সেদিন আয়াত যারার দিকে যে বন্দুক তাক করেছিল সেটা জুবাইরকে হত্যায় ব্যবহৃত সেই বন্দুক। সেখানে সহজেই আয়াতের ফিঙ্গারপ্রিন্ট লেগে আছে। আমরা সেখান থেকে চলে আসার পরে আমার পিএ শান্ত সেই বন্দুক তুলে জুবাইরের লাশের জায়গায় সেটা রেখে এসেছে। তাই এতে সহজেই প্রমাণ হয়ে যাবে যে আয়াত খুন করেছে জুবাইরকে। তাহলে আয়াতের দুটো খুনের শাস্তি ঠিক কী হতে পারে সেটা আপনি বাসায় গিয়ে ভাবতে থাকুন। এবার আসি আমার শাস্তির বেলায়। আমি যে আসল রাতের সম্রাট সেটা যদি আমি স্বীকার না করি তবে সেটা কখনোই কেউ প্রমাণ করতে পারবে না। আর আপনার মেয়েকে যে আমি মেরেছি সেটাও যদি আমি স্বীকার না করি তাহলেও কেউ আমাকে দোষী বলতে পারবে না, কারণ কোনো প্রমাণ নেই। শুধু প্রমাণ আছে একটা, যেটা আমি নিজেই রেখেছি প্রমাণ হিসেবে। সেটা হলো যারাকে যে আমি মেরেছি সেই ভিডিও ফুটেজ। কিন্তু সেখানে শুধু দেখা যাবে আমি তানিশাকে যারার হাত থেকে বাঁচাতে যারাকে গুলি করছি। এমনকি এটা সাক্ষ্য আপনার ছেলে নিজে দিয়েছে। সেই ভিডিও ফুটেজ সেটা নেই যখন আমি আপনার মেয়ে বা জুবাইরকে মারার কথা স্বীকার করেছিলাম। এটাও নেই যখন আমি স্বীকার করেছিলাম যে আমি রাতের সম্রাট। এটাও নেই যে আমি আপনার মেয়ের বিয়ে ধ্রুবকে জুবাইরকে দিয়ে মেরেছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমার কোনো অপরাধেই কোনো প্রমাণ নেই। যেটা আছে সেটাতে আমার খুব বেশি শাস্তি হবে না, বড়জোর 6-7 বছর। আর আমি সেটাকে আরও কমিয়ে 2-3 বছরে নিয়ে আসতে পারবো, সেই পাওয়ার আমার আছে। তাহলে আমি তো জেল থেকে মুক্তি পেয়েই যাব, কিন্তু আপনার ছেলেকে জেলে পচে মরতে হবে। আর কালকে ওদের বিয়েটাও হবে না। আমি জেল থেকে বেরিয়ে তানিশাকে বিয়ে করব। আর হ্যাঁ, জুবাইয়ের যে ভিডিও ফুটেজের কথা বললাম, আপনি হয়তো ভাবতে পারেন আমি মিথ্যে বলেছি, তাই প্রমাণস্বরূপ আপনাকে শান্ত সেটার একটা কপি পাঠিয়ে দেবে। আমার এতিমখানায় গিয়ে খবর দিয়ে আসলেই হবে। প্রিয়র কথা শুনে নোমান শাহজাহান রেগে সেখান থেকে চলে আসে। বিকেলের ঘটনা বর্ণনা শেষে নোমান শাহজাহান পুলিশকে বলল, আমি তারপর এতিমখানায় গিয়ে খবর নিয়ে আসি যে আমার ভিডিও ফুটেজ লাগবে। তারপর রাতে আমার বাসায় পাঠানো হয়। সেটা দেখে আমি নিশ্চিত হই প্রিয় যা বলেছে সব সত্যি। এমনভাবে প্ল্যান সাজিয়েছে সেখানে আয়াতই সব কিছুর জন্য দোষী। কিন্তু আমি তো প্রিয়কে এত সহজে ছেড়ে দিতে পারি না, কারণ ও আমার মেয়েকে খুন করেছে। তাই আমি ভাবলাম যে যদি তনিশাকেই সরিয়ে দেই তাহলেই তো প্রিয়র এইসব প্ল্যান আর কোনো কাজে আসবে না। সেজন্যই আমি তনিশাকে মারতে লোক ঠিক করলাম। বিয়ের দিন আমার ঠিক করা লোক তনিশাকে গুলি করে। তবে প্রিয় পুলিশ নিয়ে আসতে দেরি করে ফেলে, যার কারণে ততক্ষণে ওদের বিয়ে হয়ে যায়। কিন্তু আমি প্রিয়র প্ল্যান পুরো নষ্ট করে দিয়েছি। নোমান শাহজাহানের কথা শুনে আয়াত বলল, না বাবা, তুমি তোমার ছেলের পুরো লাইফটা নষ্ট করে দিয়েছো। তোমাকে নিজের বাবা হিসেবে ভাবতেও ঘৃণা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আয়াত বাহিরে এসে জানতে পারে তানিশার বেঁচে নেই। প্রিয়র কাছেও খবর পৌঁছে যায়। তারপর পুলিশ আয়াতের বাবাকেও গ্রেপ্তার করে। প্রিয় ওর সকল অপরাধ স্বীকার করে নেয়। রাতের সম্রাট হিসাবে যত অপরাধ এতদিন ধরে করে এসেছে সকল কিছুর প্রমাণ পুলিশকে দিয়ে দেয়। আয়াত নির্দোষ প্রমাণিত হয়। তবে আয়াতের বাবা তানিশাকে খুন করার কারণে দোষী সাব্যস্ত হয়। প্রিয়কে ফাঁসির আদেশ দেওয়া হয়। নোমান শাহজাহানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আয়াতকে মুক্তি দেওয়া হয়। তানিশার মৃত্যুর 1 মাসের মধ্যে প্রিয়র ফাঁসি হয়ে যায়। ওর মৃত্যুর আগে শেষ ইচ্ছে ছিল ওর যে এতিমখানাটা ছিল সেটা যেন বন্ধ না হয়ে যায়, কারণ প্রিয় এতদিন যত মানুষকে মেরেছে তাদের সবার বাচ্চা সে এতিমখানায় মানুষ হতো। ওদের সবকিছুর খরচ প্রিয় দিত। এখন যেহেতু প্রিয় সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে, তাই শেষ ইচ্ছে ছিল অন্তত সেই এতিমখানাটা যেন বন্ধ না করা হয়। আয়াতের বাবা জেলের বেশিরভাগ সময় অসুস্থ থাকতেন। আয়াত কখনোই দেখা করতে যায়নি ওর বাবার সাথে। ওর মা মাঝে মধ্যে যেত। তবে আয়াতের স্বাভাবিক হতে বেশ অনেক দিন সময় লেগেছে।
মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল আয়াত। এমনকি সাইকিয়াট্রিস্টের থেকে ট্রিটমেন্ট নিতে হয়েছিল ওকে 3 বছর। এরপর কিছুটা স্বাভাবিক হয়। আয়াত, হিয়া ও তাহসানের মেয়ে হওয়ার পর খুব খুশি হয়। সারাদিনের বেশিরভাগ সময় তাহসানের মেয়ে তানিশার সাথেই কাটতো আয়াতের। ছোট থেকেই তাই তানিশা আয়াতকে খুব পছন্দ করত। আয়াত মাম্মাম বলে ডাকতো তাহসানের মেয়েকে। কিন্তু ছোট্ট তানিশা যখন জানতে পারে ওর তানিশা আন্টিকে আয়াত আতঙ্ক বলে ডাকতো, তাই ছোট্ট তানিশা জেদ ধরে ওকেও আতঙ্ক বলে ডাকতে হবে, আর ছোট্ট তানিশা আয়াতকে অ্যাশ বলে ডাকবে। সেই থেকে আয়াত ছোট তানিশাকে আতঙ্ক বলে ডাকে, আর ছোট্ট তানিশা আয়াতকে অ্যাশ বলে ডাকে। ওদের মধ্যে বেশ খাতির, সারাক্ষণ খুনসুটিতে মেতে থাকে দুজনে। সেই সব মনে করে তাহসান একা একাই হাসছিল। তখনই হিয়া ও ছোট্ট তানিশা চলে আসে গাড়িতে। ওরা গাড়িতে ওঠার পরে হিয়া বলল, তাহসান, আমি একটু আসছি। ওকে, আমি আর তানিশা মুনি ওয়েট করছি, তুমি যাও হিয়া। হিয়া গাড়ি থেকে নেমে যায়। আয়াত ওর রুমে বসে বসে গিটার বাজাচ্ছে আর গান গাইছে। আর একটু পর পর ওর সামনে থাকা তানিশার ছবিটার দিকে তানিয়ে হাসছে। গান থামিয়েই বলল, তানিশা, তুমি কেন আসো না আমার কাছে? আমাকে ছেড়ে দূরে থাকতে কষ্ট হয় না তোমার? আমার তো খুব কষ্ট হয়। আমার তোমাকে ছাড়া প্রতিটা মুহূর্ত দম বন্ধ লাগে। কিছু মানুষ স্বল্প সময়ের জন্য আমাদের জীবনে আসে, কিন্তু দীর্ঘ সময় স্মৃতি রেখে যায়। তুমি আমার লাইফের সেই মানুষটা তানিশা। আমি যে সারা জীবন তোমার পাশে হাঁটতে চেয়েছিলাম, সেই সুযোগ কেন দিলে না আমায়? কেন আমাকে এতটা একা করে দিয়ে চলে গেলে? আয়াত কাঁদে, মন খুলে কাঁদে। বেশ অনেকক্ষণ কাঁদার পরে নিজেকে সামলে নিয়ে বলল, তানিশা জানো, ছোট্ট তানিশা না বলেছে ও স্ক্রুটি চালানো শিখবে, তারপর তোমার স্ক্রুটি চালিয়ে ও স্কুলে যাবে প্রতিদিন। আয়াত একা একাই হাসে, তারপর আবার বলল, তানিশা, তুমি না হিয়া ও তাহসানকে নিয়ে কত চিন্তা করতে? শুধু ভাবতে ওরা হয়তো একসাথে থাকতে পারবে না, আলাদা হয়ে যাবে। কিন্তু তুমি কি জানো ওরা এখনো একসাথে আছে, আর ওরা একে অপরকে এতটা ভালোবাসে তুমি না দেখলে বিশ্বাসই করতে পারবে না। সেদিন কি হয়েছে জানো? তাহসান আমার সাথে দেখা করতে বাসায় এসেছে। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু বাসায় যেতে পারছে না। আমি আটকে রেখেছি, কারণ অনেকদিন আড্ডা দেয়া হয় না। তারপর দেখলাম একটু পর পর ফোন দেখছে। আমি তো ভেবেছি সময় দেখছে, কিন্তু একটু পর যখন ওর পেছনে গিয়ে দাঁড়ালাম, তখন দেখতে পেলাম ওর ফোনের লক স্ক্রিনে হিয়ার ছবি দেয়া। হিয়াকে বেচারা এতটাই মিস করছিল যে একটু পর পর ওকে দেখছিল। আমি তো বিস্মিত হয়ে বেশ অনেকক্ষণ তাকিয়েছিলাম ওর দিকে। তারপর বললাম চলে যেতে। তাহসান তখন কতটা খুশি হয়েছিল যদি দেখতে নিজের স্ত্রীকে বারবার দেখার ইচ্ছে কোনো পুরুষের ফুরিয়ে না যাক। তোমার মনে আছে তুমি যেদিন প্রথম দেখেছিলে আমার ফোনের লক স্ক্রিনে তোমার শাড়ি পরিহিত ছবি দেয়া? তুমি তো পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছিলে। আয়াত জোরে জোরে হাসে। একটু পর আবার বলল, তাসনিমের ছেলেটা যা দুষ্টু হয়েছে না, একদম তোমার মতো। তাসনিম কত শান্ত একটা মেয়ে, ওর ছেলেকে সামাল দিতে গিয়ে আরিয়ান ও তাসনিমের দফারফা হয়ে যায়। সেদিন গিয়েছিলাম ওদের বাসায়, এক মুহূর্তে আমার কান পুরো ঝালাপালা করে দিয়েছে। কিন্তু আমার কান ঝালাপালা করার অধিকার তো শুধু তোমায় দিয়েছিলাম। কেন চলে গেলে? আমি তো এতটা কষ্ট সহ্য করতে পারছি না। প্রিয়র ভালোই হয়েছে, তুমি চলে যাওয়ার 1 মাস পরেই ও চলে গেল তোমার কাছে। তুমি কিন্তু ওর থেকে দূরে থাকবা, আমিও খুব শীঘ্রই তোমার কাছে চলে আসবো। হিয়া গাড়ি থেকে নেমে তানিশার কবরের কাছে যায়। এটা খুঁজছিস কি? হিয়ার কণ্ঠ শুনে আরিশ হিয়ার হাতের দিকে তাকিয়ে জবাব দিল। হ্যাঁ। হিয়া আরিশের দিকে মানিব্যাগটা বাড়িয়ে দিতেই আরিশ সেটা হাতে নিয়ে খুলে ভিতরে কিছু একটা খুঁজতে লাগলো। আরিশ যখন ছোট্ট তানিশাকে হিয়ার রাবার ব্যান্ড দিয়ে মানিব্যাগটা পকেটে রাখছিল, তখন সেটা নিচে পড়ে যায়। হিয়া তখন সেটা তুলে নিজের কাছে রাখে। আরিশ আবারও নিচে কিছু খুঁজতে থাকে। তখন হিয়া আরিশের দিকে ছোট্ট একটা পাসপোর্ট সাইজের ছবি বাড়িয়ে দিয়ে বলল, এবার কি এটা খুঁজছিস? আরিশ মাথা নাড়িয়ে সায় জানিয়ে বলল, দিয়ে দে, ওটা আমার। এটা তোর কি করে হয়? এটা তো আমার ছবি। কেন আমার ছবি এখনো নিজের কাছে রাখিস? আরিশ জবাব দিল না। এখনো ভালোবাসিস আমায়? হিয়ার প্রশ্নের জবাবে আরিশ বলল, না। হিয়া হাসলো। পুনরায় আরিশকে জিজ্ঞেস করলো, আমাকে বিয়ে করতে কেন আসিসনি?
সেটা জেনে কি হবে, কোনো দিনই বদলাবে না আর। হিয়া ওর ছবিটা আরিশের দিকে বাড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ ঠিক বলেছিস, ভালো থাক, আসছি আমি। হিয়া আরিশকে ছবিটা দিয়ে চলে আসে। লম্বা একটা শ্বাস নেয় আর নিজেকে নিজেই বলল, শেষবারের সেই হাতের স্পর্শ, শেষ বেলায় মেলানো সেই চোখের চাহনি, তোকে শেষবার জড়িয়ে ধরার সেই অনুভূতি আজও ভুলিনি রে। কিন্তু আমি ভুলে যেতে চাই, মনে রাখতে চাই না তোকে আর, কেননা আমার পুরো অস্তিত্ব জুড়ে যে এখন শুধুই তাহসানের বিচরণ। হিয়া চলে যেতে আরিশ হিয়ার সেই ছবিটা ওর মানিব্যাগে ভরে বলল, তোর প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আমি তোকে এখনো ভালোবাসি। তোকে ভেবে কতটা কেঁদেছি তা তুই জানবি না কখনো। কাউকে সীমাহীন ভালোবাসলে কখনোই তা ফুরায় না, কারণ সীমাহীন ভালোবাসার কোনো শেষ নেই, তা শুধু বেড়েই যায়। হিয়া গাড়ির কাছে এসে দেখলো তাহসান ছোট্ট তানিশাকে নিয়ে বাইরে ঘুরছে। হিয়াকে তাহসান বলল, চলো একটু হাঁটি। হিয়া এগিয়ে এসে তাহসানের হাত ধরে দুজনে খালি পায়ে খোলা মাঠে হাঁটতে থাকে। আর ছোট্ট তানিশা ওদের সামনেই একা একাই দৌড়াদৌড়ি করছে। হিয়া বলল, খুব ভালোবাসি তোমায় তাহসান, খুব। আমিও হিয়া তোমাকে অনেক ভালোবাসি। আমাদের সম্পর্কটা বেশ জটিলতার, আমাদের সম্পর্কটা বেশ জটিলতার, তবুও হাঁটতে চাই তোমার পাশে।